নির্বাচন চাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো আমি জানি। এগুলো কিন্তু দাবির বিষয় নয় আসলে। আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি, আমি এই যে মাঝে মাঝে মনে হয় এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে, দাবি করবে, দাবি মেটাবে। আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এটা দাবি দেওয়ার কোনো বিষয়, একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি, মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের করে আসতে হবে। এবং আমার বিশ্বাস যে দেখুন, এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন, আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে তুলে হয়ে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি, 13ই জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13ই জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যেই কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71-এ কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল? মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি। মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি এই পরিবেশ ছিল তো? কাজেই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, এটা তো বুঝতে হবে। মানুষ না খেয়ে বলছি, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে না। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ করেছে? গ্রহণ করেনি। তো কাজেই আজকে আপনি যে প্রশ্নটাই করেছেন, যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এটা মূলে কি রয়েছে? মূলে তো রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়, যা চিন্তাই করে। যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো, তাহলে তো প্রধানমন্ত্রী এই পর্যায়ে যেতে পারতো। কাজেই মূল কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি, বা যারা হাই স্কুলে যেতে পারেনি, বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝে না, কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জব দিয়ে করাতে হবে। এটা কিন্তু তারা ঠিক করে। এটাই তো পলিটিক্যাল সায়েন্সের মূল কথা। মধ্যপ্রাচ্যের যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য, কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যে না, এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকেই কিন্তু এটার উদ্ভব হয়েছে। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু গাজা যে কনফ্লিক্ট, সেখান থেকে। কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে, আসলে এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। আজকে যেটা যেগুলো ইউক্রেনের কথা বলবো না কেন, আজকে 2.5 বছর হয়ে গেছে প্রায়, বা বেশি। সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে? একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল, আজকে বিশ্বব্যাপী। আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু, তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এখানে দেখেন, এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি, এগুলো আলোচনা হয়েছে। বিলাতেও কিন্তু অনেক মানুষ, তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে। তো কাজেই এই বিষয়গুলো প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাজেই আমরা এটা আলোচনা করেছি। এবং একটাই কথা, আমরা শান্তিময় একটা বিষয় আমরা দেখতে চাই। এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লিক্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারা? দেখেন, যুদ্ধ হলে কে বেনিফিটেড হয়, কে কার ক্ষতি হয়, সেটা আপনাদের করতে হবে। যারা সমরাষ্ট্র বানায়, আজকে তো ড্রোন যারা বানায়, এই ব্যবসায়ী কমিউনিটি, তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে, আরো তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষ। বম যখন পড়ে, তখন তো তারা ধনী দরিদ্র হিসাব করে বমটা পড়ে না, সবার উপরই পড়ে। তো কাজেই এই যে দ্বন্দ্ব, এই যে একটা পরিস্থিতি, এ থেকে বের হয়ে আসতে হবে, এবং আমরা একটা শান্তিময় বিষয়টি দেখতে চাই। এই বিষয়টি না, বিলেপ তো হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। আমরা তো একটু আগে আমি বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি। তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে যাবে না, তো কে যাবে বলে?
এইখানে তো কোনো দ্বিমত থাকতে পারে না। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতিতে কি বলে সবার সঙ্গে বন্ধুত্ব। তো কাজে আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি, কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না। একটা কথা আজকে আমি স্পষ্ট আপনার প্রশ্নের উত্তর বলছি, বিএনপি কিন্তু প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, সেটা কি মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক। আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে আসলে মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। যারা বিএনপিকে দোষ দেয় তারা কিন্তু যুক্তিহীন দোষ দেয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যেমন এই 13 জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি, তো কি বলেছে মানুষ, অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন করছে। তা আমি তখন উত্তর দিয়েছিলাম যে আরে নির্বাচন চাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো আমি জানি।